আচ্ছা, বলো কি কি প্রবলেম। স্যার, আহ, এখন যে প্রবলেম আছে আপনার ফাংশনটা নিয়ে আজকে আলোচনা করলে ভালো হতো। ফাংশন। হ্যাঁ, ফাংশন। আরেকটা প্রবলেম ছিল ব্রেক এন্ড কন্টিনিউ। ওটা সুইচ কেসের মাধ্যমে কন্টিনিউটা একটু বুঝিয়ে দিয়ে আগে ফাংশনটা আলোচনা করেন। Recording in progress. তো সুইচ কেস আর ফাংশন। আচ্ছা, আর কার কি সমস্যা? সাফিয়া। ওইটাই দেন মানে ওই যে স্যার। আচ্ছা, ওই তাহলে শুরু। সুইচ কেস তো সমস্যা না, আপনার হচ্ছে ওই যে ব্রেক দিয়ে কাজ করেননি সুইচ কেসে। হুম। ওই ব্রেক বুঝে দিলেও হবে, আবার কন্টিনিউ, ব্রেক আর কন্টিনিউ একটু বুঝে দেওয়া লাগবে। ব্রেক কন্টিনিউ। আচ্ছা, ঠিক আছে, আমি হ্যাঁ, স্ক্রিন শেয়ার করতেছি। করেন। আর হচ্ছে ফাংশনটা দিয়ে শুরু করবেন আপনি। স্যার, প্রিন্ট টেপ আর স্ক্যান টেপটা আর একটু ভালো করে বুঝে দিয়েন তো। প্রিন্টএফ স্ক্যানএফ। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শুরুতেই আমরা দেখি প্রিন্টএফের ব্যবহার দেখি, তাই না? প্রিন্টএফের মূলত কাজটা কি? প্রিন্টএফের কাজ হচ্ছে আউটপুটে কোনো কিছু প্রদর্শন করা। এই যে প্রিন্টএফ, প্রিন্টএফ এটা একটা ফাংশন, ঠিক আছে? এই ফাংশনটা stdio.h এই হেডার ফাইলের অন্তর্ভুক্ত। stdio.h এই হেডার ফাইলের অন্তর্ভুক্ত। stdio.h এর পূর্ণ মিনিং কি কেউ বলতে পারবা? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। কি? স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। ইনপুট এবং আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এটা হচ্ছে stdio.h এই হেডার ফাইলের পূর্ণরূপ। অর্থাৎ এই হেডার ফাইলটা শুধুমাত্র ইনপুট এবং আউটপুট নিয়ে কাজ করে। তারই মধ্যে একটা আউটপুট ফাংশন হচ্ছে প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ ফাংশন হচ্ছে এই প্রিন্টএফ ফাংশনের প্যারামিটারের মধ্যে এই ইনভার্টেড কমা অর্থাৎ এই উদ্ধৃতি চিহ্নের মধ্যে আমরা এখানে যা কিছু লিখব আউটপুটে সেগুলোই আমাদের কি হবে? প্রকাশ পাবে। এখানে আমি যদি কিছু লিখি সেটা আমার আউটপুটে দেখাবে। ঠিক আছে? তাহলে চলো আমরা একটা প্র্যাকটিক্যাল দেখে নেই যে আসলে এটা কেমনে হয়। এই যে প্রোগ্রামটা যদি আমরা রান করলে আমাদের আউটপুটে কিছু আসবে না। আউটপুট কিন্তু একদম ফাঁকা দেখাবে, ব্ল্যাঙ্ক। কারণ এখানে আমাদের প্রিন্টএফের কোনো ব্যবহার করা হয় নাই। এই যে আউটপুট ফাঁকা, কিছুই নাই, আউটপুটে কিছু নেই। এখন যদি এটা তোমার প্রিন্টএফ দিয়ে কোনো কিছু লিখি, সাপোজ লিখলাম প্রিন্টএফ লিখলাম হ্যালো। হ্যালো, এই যে হ্যালো কথাটা লিখলাম, এটাই আমাদের আউটপুটে প্রকাশ পাবে। এই যে লেখা আসলো হ্যালো। তাহলে এই হ্যালো কথাটা যে আউটপুটে আসলো, এটা হচ্ছে আউটপুট ফাংশন। এই প্রিন্টএফের মধ্যে যা লিখবো সেটা শুধুমাত্র কি দেখাবে? আউটপুটে দেখাবে। আউটপুটে প্রিন্টএফ যদি প্রদর্শন কোনো করবে। প্রোগ্রামে না থাকে তাহলে আউটপুটে কিছু দেখাবে না। সাপোজ একটা প্রোগ্রাম আমি নিচ্ছি, যে আইএনটি এ ইকুয়াল টু ধরো 20 নেওয়া হলো, তারপরে বি ইকুয়াল টু 10 এবং এস ইউএম সাম ইকুয়াল টু, আচ্ছা সাম ইকুয়াল টু না, এখানে আমি দিলাম সাম ইকুয়াল টু এ এ প্লাস প্লাস বি। বি। আচ্ছা, এই প্রোগ্রামটা যদি আমরা রান করলে কি আউটপুটে কোনো কিছু দেখাবে? রান করলে কিন্তু না, কিছু আউটপুটে আসবে কিছুই না। দেখাবে না। কেন দেখাবে না? কারণ এই প্রোগ্রামটিতে কোনো ইন্টারফেস কিছু নেই। প্রিন্টএফের ব্যবহার নাই। অর্থাৎ আউটপুট ফাংশন, আউটপুট যে কাজটা করে তার কোনো ব্যবহার আমরা এখানে করি নাই। তাহলে যদি আমরা না করি তাহলে তো আমাদের আউটপুটে কিছু দেখাবে না। তাহলে আউটপুটে কোনো কিছু শো করতে চাইলে অবশ্যই আমাদের আউটপুট ফাংশনকে ইউজ করতে হবে। আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু কাজ ঠিকই হচ্ছে, যে এর মান 20,
তারপরে বির মান 10, এই 20 আর 10 যোগ করে 30, 30 কিন্তু সামের মধ্যে থেকে অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু আউটপুট ফাংশন না থাকার কারণে সেটা আমরা মানে দেখতে পাচ্ছি না। তাহলে কি করতে পারি? এই কাজটা করার জন্য আমরা একটা প্রিন্টএফ ফাংশন ইউজ করতে পারি। প্রিন্টএফ ফাংশন ইউজ করলাম। এই প্রিন্টএফ এর মধ্যে আমি দেখতে চাচ্ছি যে আউটপুট ইজ তাহলে আউটপুট ইজ যদি লিখি তাহলে আউটপুটে কিন্তু এটাই দেখাবে। আমি বলছি ইনভার্টেড কমার মধ্যে যা থাকে আউটপুটে সেটাই দেখায়। তাহলে যদি রান করি তাহলে দেখাবে শুধু আউটপুট ইজ, এই যে আউটপুট ইজ দেখাইছে। কিন্তু আমরা তো এরকম আউটপুট চাচ্ছিলাম না, আমরা চাচ্ছি যে সামের মানটাও দেখাবে। তা কোনো ভেরিয়েবলের মান যদি প্রিন্টএফের মাধ্যম দিয়ে আউটপুটে প্রকাশ করতে চাই তাহলে আমাদের একজনের সাহায্য নিতে হয়, তার নাম হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। মনে আছে? ফরম্যাট স্পেসিফায়ার। হ্যাঁ, তাহলে ফরম্যাট স্পেসিফায়ার গুলো কি কি? আমাদের যদি আইএনটি হয় ফরম্যাট স্পেসিফায়ার মনে আছে? জি, একটা পার্সেন্টেজ এফ, একটা হ্যাঁ, তাহলে পার্সেন্টেজ বি, আইএনটি একটা ইন্টিজার টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি? পার্সেন্টেজ ডি। পার্সেন্টেজ বি। তারপরে হচ্ছে হ্যাঁ, ফ্লোটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ হচ্ছে এ, পার্সেন্টেজ এফ। তারপর ডাবলের জন্য পার্সেন্টেজ এল এফ, পার্সেন্টেজ এল এফ। আরেকটা বাকি থাকলো ক্যারেক্টার ক্যারেক্টারের জন্য পার্সেন্টেজ পার্সেন্টেজ সি। সি, স্ট্রিং এর জন্য হ্যাঁ, স্ট্রিং টাইপের পার্সেন্টেজ ডাটা এস, হলে পার্সেন্টেজ এস। হেক্সাডেসিমেলের জন্য পার্সেন্টেজ এইচ, পার্সেন্টেজ এক্স। ও অক্টালের জন্য সরি, কি হবে? পার্সেন্টেজ ও, পার্সেন্টেজ পার্সেন্টেজ ও। ও। কথা বোঝা গেছে? হ্যাঁ, এগুলো হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এখন ভালো করে দেখো, আমরা এইখানে কি করছি, যে ভেরিয়েবলটা নিয়েছি এ বি সাম, এই এ বি সাম এরা কোন টাইপের ভেরিয়েবল? ইন্টিজার টাইপের ভেরিয়েবল। এই যে সাম ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছে, না, এটা কি টাইপের? হ্যাঁ, ইন্টিজার টাইপের। ইন্টিজার টাইপ। তা আমি যদি ইন্টিজার টাইপের কোন একটা মান রাখতে চাই তাহলে আউটপুট ইজ এইখানে ইনভার্টেড কমা আমি এইখানে আমি ডাটাটা দেখাতে চাচ্ছি, তাহলে ঠিক এই জায়গাতে আমাদের একটা ফরম্যাট স্পেসিফায়ার বসানো লাগবে। সেই ফরম্যাট স্পেসিফায়ার কি বসাবো? ইন্টিজার টাইপের। ইন্টিজার টাইপের জন্য আমাদের কি আছে? ইন্টিজার টাইপের জন্য আছে হচ্ছে পার্সেন্টেজ ডি। ইন্টিজার টাইপের জন্য কি আছে? পার্সেন্টেজ ডি। ঠিক আছে? হ্যাঁ, তাহলে ফরম্যাট স্পেসিফায়ার হ্যাঁ, লেখার নিয়ম কি? তাহলে ইনভার্টেড কমার মধ্যে ফরম্যাট স্পেসিফায়ার থাকবে। কি থাকবে? ইনভার্টেড কমার মধ্যে। তাহলে এখানে আমরা পার্সেন্টেজ ডি দেব। আর এই পার্সেন্টেজ ডি কোন ভেরিয়েবলের মানকে প্রকাশ করবে সেটা বোঝানোর জন্য ইনভার্টেড কমার পরে একটা কমা দিয়ে তারপরে সেটার নামটা আমাদের লিখতে হয়। এখানে আমরা ভেরিয়েবলটাকে ডিলে করে দেব। তো চলো আমরা সেটা দেখি যে আসলে কিভাবে সেটা করতে হয়। তাহলে আমরা এই যে ঠিক এইখানে আমরা বসাবো পার্সেন্টেজ ডি বসাবো। তাহলে এই পার্সেন্টেজ ডি কাকে রেফার করবে? এটা আমরা যদি এর মান দেখাতে চাই, ধরো আমরা দিলাম, তাহলে আউটপুটে এর মান দেখাবে। এর মান কত আছে? 20। এই যে 20 আছে, তাহলে আউটপুটে দেখাবে 20। তাহলে আউটপুট ইজ পার্সেন্টেজ ডি মানটা এই যে আউটপুট ইজ 20 দেখাইছে। তাহলে আমি যদি এখানে এর বদলে যদি বি দেই তাহলে বির মান দেখাবে 10। এখানে যদি সাম দেই তাহলে সামের মান দেখাবে। তো সামের মানটা আসলে কত? সামের মানটা আমরা কত পাইছি এখানে? এই যে এর মান পাইছি হচ্ছে 20 প্লাস বির মান পাইছি কত? 10। তাহলে এখানে কত হলো? 30। তাহলে 30 মানটা আমরা কিন্তু পাইছি সামের মান। বুঝতে পারছো? তাহলে এখন যদি আমরা রান করি, রান করলে পাবো আউটপুট ইজ 30। এই যে আউটপুট ইজ 30। প্রিন্টএফ নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? না স্যার, প্রিন্টএফ কে বললো প্রিন্টএফ এর বিষয় নিয়ে? আমরা আমি খাই স্যার। শাহি। আচ্ছা, প্রিন্টএফ নিয়ে আর কোনো সমস্যা নাই তো? না স্যার। আচ্ছা, এখন আমরা স্ক্যানএফ দেখি। স্ক্যানএফ এর কাজটা কি? আচ্ছা, স্ক্যানএফ এর কাজটা হচ্ছে এই যে মানটা আমরা এখানে ডিক্লেয়ার করে দিলাম, এর মানটা কিন্তু ফিক্সড। জি, তাহলে স্ক্যানএফ আমরা কখন ইউজ করব এটা একটা আমরা বুঝি। স্ক্যানএফ ঠিক তখনই ইউজ হবে যখন আমাদের কোনো অজ্ঞাত মান নেওয়ার প্রয়োজন পড়বে। যেমন এর মান এখানে এই যে 20টা নিছি, এই 20টা কিন্তু আমি ফিক্সড করে দিছি, এটা জানা মান। এটা কি মান? এটা হচ্ছে জানা মান।
তাহলে জানা মানের জন্য তো আমাদের স্ক্যানএফ এর প্রয়োজন নাই। স্ক্যানএফ এর প্রয়োজন হচ্ছে অজানা মানের জন্য। কার জন্য? অজানা মান যখন অজানা ইউজ করব তখনই কেবল আমাদের ইনপুট ফাংশনটা ব্যবহার হবে। কথা বোঝা গেছে? স্ক্যানএফটা ব্যবহার সেই ইনপুট ফাংশনটা কে? স্ক্যানএফ। কে? স্ক্যানএফ। এটা একটা স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ এর মধ্যে আমাদের প্যারামিটার থাকে। ইনভার্টেড কমার মধ্যে কি থাকে? প্যারামিটার থাকে। এখানে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার থাকে। সেই ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে আমাদের কার মধ্যে ডাটাটা সেভ করে রাখবে সেটা বলে দেওয়ার জন্য আমাদের অ্যাড্রেস দিতে হয়। অ্যাড্রেস দেওয়ার নিয়ম হচ্ছে আমাদের এম্পারসেন্ড চিহ্ন দিতে হয়। কি চিহ্ন? এম্পারসেন্ড চিহ্ন। এই যে এম্পারসেন্ড চিহ্ন মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা একটু প্র্যাকটিক্যাল করে দেখি যে আসলে কিভাবে করতে পারি। আচ্ছা, আমরা চাচ্ছি যে এই এর মানটা আমি নিজের থেকে দেব না, এটা ইউজারের কাছ থেকে নেব। অর্থাৎ ইউজার আমাকে তথ্যটা দেবে। তাহলে আমরা এখানে জাস্ট আমরা স্ক্যানএফ লিখতে পারি। কি লিখতে পারি? স্ক্যানএফ। স্ক্যানএফ এর মধ্যে আমি যে মানটা নেব সেই মানটা কি ধরনের মান নেব? সেটা কি ক্যারেক্টার টাইপের নেব নাকি ইন্টিজার টাইপের নেব না ফ্লোট টাইপের নেব সেটা আমার উপর নির্ভর করবে। তো বলো তো আমাদের এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে এ বি এবং সাম, তিনটা ভেরিয়েবল। এই তিনটা ভেরিয়েবলের টাইপ হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল, তাই না? তাই ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি? ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ পার্সেন্টেজ ডি। ডি। আচ্ছা, এখন যে পার্সেন্টেজ ডি দিলাম এটা দেওয়া মানে বোঝাচ্ছে যে ইউজার আমাকে একটা ডাটা দিবে, সেই ডাটাটা আমি রিসিভ করব। রিসিভ করে এখন কোথায় রাখবো সেভ করে? আমি এর মধ্যে রাখবো, বির মধ্যে রাখবো নাকি সামের মধ্যে রাখবো? কারণ আমার কাছে ভেরিয়েবল আছে তিনটা। কয়টা ভেরিয়েবল আছে? তিনটা। এ একটা, বি একটা, সাম একটা। তা যেহেতু বির মানটা আমার জানাই আছে 10, তো অজ্ঞাত মান আমি চাচ্ছি এ নামের ভেরিয়েবলের মধ্যে আমি এই মানটা সেভ করে রাখবো। তো যার মধ্যে সেভ করে রাখবো সেই ভেরিয়েবলটার নামের আগে আমাদের একটা অ্যাড্রেস দিতে হবে। সেই অ্যাড্রেস দেওয়ার জন্য আমরা ইউজ করি হচ্ছে এম্পারসেন্ড চিহ্ন। কোন চিহ্ন? এম্পারসেন্ড। এম্পারসেন্ড দিয়ে যদি বলে দেই এ, তাহলে এই ভেরিয়েবলের ইউজার যে তথ্যটা দিবে সেটা এ নামের ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। যদি এখানে বি দেই তাহলে বির মধ্যে স্টোর হবে। যদি সাম দেই তাহলে সামের মধ্যে স্টোর হবে। কথা বোঝা গেছে? তা আমরা এখানে দিচ্ছি এর মধ্যে স্টোর করতে চাচ্ছি। কার মধ্যে স্টোর করতে চাচ্ছি? এর মধ্যে। তাহলে এখন যদি আমরা আউটপুট দেখি, যে রান করি, একটু ওয়েট করো, রান করি। রান করলে এখানে দেখো আউটপুটে কিছুই দেখাচ্ছে না, শুধু কার্সরটা লাভ পারতেছে। দেখতে পাচ্ছ কি? প্রিন্টএফ ইউজ করা লাগবে না এখানে। হ্যাঁ, প্রিন্টএফ ইউজ করি নাই, শুধু স্ক্যানএফ ইউজ করছে। শুধু স্ক্যানএফ ইউজ করার কারণে এখানে কার্সর আমাদের এখানে বলতেছে যে কিছু একটা প্রবেশ করাও, কিছু একটা দাও, ইনপুট দাও। ধরো আমি এখানে ইনপুট দিলাম 50। কত ইনপুট দিছি? 50। তাহলে 50 ইনপুট দেওয়ার পরে যখনই আমি ইন্টার চাপবো তখনই আমাদের এখানে কাজ করতেছে আউটপুট ইজ 60। কেন হলো? কারণ এই 50টা হচ্ছে এর মান। 50টা কার মান? এর মান। কথা কি বুঝতে পারছো? 50টা হচ্ছে এর মান। অর্থাৎ ইউজার যখন এই 50টা টাইপ করলো, টাইপ করে ইন্টার দিল, ইন্টার দেওয়া মাত্র এটা এর মধ্যে যা সেভ হচ্ছে, তাহলে এর মধ্যে আমরা এখানে পাইছি 50। আর বির মধ্যে আগে থেকে মান হয়েছিল আমাদের কত? 10। এই 50 আর 10 যোগ হয়ে কত হয়েছে? 60। আর এই 60 মানটা এই যে সামের মান, আর সামের মানটা এই পার্সেন্টেজ দিয়ে এখানে আসছে। সেই কারণে আউটপুট ইজ, এই কথাটাই আমরা পাইছি কোথায়? এই যে এখানে আমরা পাইছি আউটপুট ইজ 60। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন এই যে আউটপুটে আমাদের ইনপুটে কোনো কিছু মানে আউট প্রোগ্রামটা রান করা মাত্র কিছুই দেখায়নি, আমরা কোনো কিছু জানি না। অর্থাৎ আমাদের ডেকোরেশন পারপাসটা খুব একটা ভালো ছিল না। সেই ডেকোরেশনকে ভালো করার জন্য আমরা প্রিন্টএফ এর সাহায্য নিতে পারি। কার সাহায্য নিতে পারি? প্রিন্টএফ এর সাহায্য। প্রিন্টএফ তাহলে প্রিন্টএফ এর সাহায্য নিলে আমরা কিভাবে নেব সেটা একটু দেখি। আমরা যদি এখানে বলে দিই যে এই স্ক্যানএফ এর আগে দিচ্ছি কি দিচ্ছি? প্রিন্টএফ ইন্টার। ভ্যালু আচ্ছা, অফ এ। ইন্টারের সাথে সাথ নয়, আমরা নরমালি দিচ্ছি যে এ। আমরা ওই আগের পুরাতন কথা বাদ দিয়ে নরমালি দিচ্ছি। আচ্ছা, এ ইকুয়াল, আমরা একটা ভ্যালু চাচ্ছি। তাহলে আউটপুটে কিন্তু এই কথাটাই দেখাবে যে এ ইকুয়াল। যদি রান করি, রান করলে শুরুতে আগে আসবে এ ইকুয়াল। এই যে এখানে আসছে এ ইকুয়াল। ঠিক আছে? এ ইকুয়ালের পরে কার্সর চাচ্ছে। কার্সর কেন আসলো? কারণ স্ক্যানএফ এর জন্য কার্সরটা আসছে।
কথা বলতে এখন যদি আমি এখানে মান দিই, ধরো আমি মান দিচ্ছি 450 দিয়ে আমি ইন্টার দিলাম, তাহলে 450 আর বির মান ছিল 10, দুইটা মিলে যোগ করে কত হয়েছে 460, এটা দেখা যায়। এখন আমি যদি চাই যে বির মানটাও আমরা রিসিভ করব, বির মানটাও ইউজারের কাছ থেকে নেব, তাহলে যে কাজটা করতে পারি আমরা, কি করতে পারি, স্ক্যানএফ এর পরে দুইটা পার্সেন্টেজ দিতে পারি, পার্সেন্টেজ ডি। তাহলে প্রথম ইউজার যে মানটা ইনপুট দেবে সেটা গিয়ে সেভ হবে আমাদের হচ্ছে এর মধ্যে, এবং পরে যে মানটা দিবে সেটা গিয়ে সেভ হবে বির মধ্যে, সেটা যে কার মধ্যে হবে, বির মধ্যে। তাহলে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা মনে রাখতেই হবে, এটা কোনোভাবেই ভুল করা যাবে না, সেটা হচ্ছে এইখানে কোনোভাবেই কেউ যেন ভুল করেও কমা না দেয়, কারণ এইখানে কখনোই কমা হবে না, বাট এইখানে আমাদের কমা দেওয়াটা বাধ্যতামূলক। কথা কি বুঝছো? অর্থাৎ এই জি। এই জায়গাতে এই জায়গাতে কোনোভাবেই কোনো প্রকার কমা দেওয়া যাবে না, বাট এখানকার যখন আমরা অ্যাড্রেস করব তখন প্রত্যেকটা ভেরিয়েবলের মাঝখানে সেপারেট করার জন্য এখানে কমা দিতে হবে। তাহলে কি হলো, এইখানে কমা দেওয়া যাবে না, এখানে কমা দেওয়া যাবে না। আর তাহলে কোথায় কমা দিল, কিন্তু এই এই কমাটা বাধ্যতামূলক, এটা কি বাধ্যতামূলক। কথা কি বুঝতে পারছো? এই বিষয়টা মাথায় রাখবা। আচ্ছা, তাহলে এখন যদি আমরা রান করি, তা রান করলে ইউজার আমাদের কাছ থেকে দুইটা মান চাবে। কয়টা মান চাবে? দুইটা। দেখো এই মান কিন্তু আমাদের আর ফিক্স নাই, পুরো প্রোগ্রামের মধ্যে কিন্তু কোথাও আমাদের কোনো মান নাই। এখন আমি যা মান দেবো সেই মান উপর নির্ভর করবে। আমি দিলাম 30, এই 30টা যাইছে হচ্ছে এর মধ্যে পৌঁছে গেছে। বির জন্য এখনো কোনো মান দেই নাই, বির জন্য যদি আমি 10 দেই তাহলে আউটপুটে দেখাবে 30 আর 10 যোগ করে 40, তাহলে 30টা যায় সেভ হয়েছে এর মধ্যে। 30 টাকার মান এর মান, 30টা হচ্ছে এর মান, আর এটা হচ্ছে বির মান, আর সামের মধ্যে ছিল এ প্লাস বি, তাহলে 30 আর 10 যোগ করে হয়েছে 40। এই হচ্ছে স্ক্যানএফ এর মূল ব্যবহার। তাহলে স্ক্যানএফ এবং প্রিন্টএফ এর ব্যবহার আমরা শিখলাম। তাহলে কি পরের টপিকসে যাব? এই টপিকস নিয়ে তো আর সমস্যা থাকার কথা নয়, আর যদি থাকে তা বল, আমি আর একটা এক্সাম্পল তাহলে দেব। নাই? না স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাই ব্রেক এবং কন্টিনিউ এর ব্যাপারে ধাপে ধাপে, নাকি নেক্সট কোশ্চেন? হ্যাঁ। ব্রেক এবং কন্টিনিউ। ব্রেক এবং কন্টিনিউ পরে একটু ওই যে অ্যারোতে যায়। কোথায়? অ্যারে? জি স্যার। অ্যারে নিয়ে কতদিন আলোচনা হয়েছে স্যার, ওটা আপনি ইউটিউব থেকে ওকে নামিয়ে নিতে বলেন। অ্যারে তো গতদিন আলোচনা করছি, ওটা ইউটিউবে রেকর্ডিং ভিডিও আছে, ওটা দেখো, আচ্ছা তারপরও যদি সমস্যা মনে হয় তার নেক্সট ক্লাসে আবার বলবা, আবার দেখাবো না, নাকি? স্যার, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি যে ব্রেক এবং কন্টিনিউর বিষয়টা কি। দেখো এই পুরো প্রোগ্রামটা যদি আমরা রান করি, রান করলে প্রোগ্রাম কোথা থেকে কাজ শুরু করে? মেইন ফাংশন থেকে কাজ শুরু করে। কোথা থেকে কাজ শুরু করে? ফর লুপ কি হয়েছে শাহি? স্যার একটু বুঝে দিন, এই লুপগুলো একটু ভেজাল আছে স্যার। আচ্ছা একটা একটা করে শেষ করি, ধাপে ধাপে আমরা যাই, দেখো বুঝবা। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আমরা এখানে দেখব এই মেইন ফাংশন থেকে প্রোগ্রামটা কাজ শুরু করে, আর এই প্রোগ্রামের সমাপ্তি বোঝানোর জন্য কি ইউজ করি? রিটার্ন জিরো। রিটার্ন জিরো দ্বারা কি বোঝাচ্ছে? কোন একটা প্রোগ্রামের সমাপ্তি, যে প্রোগ্রামটা কি হয়েছে, সাকসেসফুলি শেষ হয়েছে, এটার জন্য সমাপ্তি বোঝানোর জন্য আমরা কি করি? রিটার্ন জিরো ইউজ করি। ধরো আমি এখানে লিখলাম প্রিন্ট এফ, কি লিখছি? প্রিন্ট এফ, প্রিন্ট এফ এর মধ্যে লিখলাম যে হ্যালো, এটা একটা লিখছি, তারপরে এরপরে এই রিটার্ন জিরোর পরে আমি আরেকটা প্রিন্ট এফ দিছি, প্রিন্ট এফ, এখানে আমি দিলাম ওয়ার্ল্ড, WRLD, ওয়ার্ল্ড। তাহলে দুই জায়গায় আমি একটা মান দিছি, একটা দিছি হ্যালো এবং একটা দিছি ওয়ার্ল্ড। তারপরে এখানে এসে আমি আবার একটা রিটার্ন জিরো দিছি, রিটার্ন জিরো। কথা বুঝছো? তো রিটার্ন জিরো আবার ইউজ করলাম দুইবার,
রিটার্ন জিরোর মূল এবার কাজটা হচ্ছে প্রোগ্রামকে সমাপ্তি ঘোষণা করা। আমরা জানি প্রোগ্রাম উপর থেকে নিচের দিকে সিরিয়ালে বাই লাইন বাই লাইন পড়ে তারপরে কাজ করে। তো প্রোগ্রাম কি করবে, শুরুতে 3 নাম্বার লাইন থেকে কাজ শুরু করবে, মেইন ফাংশন থেকে কাজ শুরু করবে, এখানে এসে পর্যায়ক্রমে পড়বে। তা দেখবে যে প্রিন্টের মধ্যে কি আছে, হ্যালো আছে। হ্যালো প্রিন্ট করার পরেই দেখবে যে রিটার্ন জিরো আছে। কি আছে, রিটার্ন জিরো পাওয়া মাত্র সে কি করবে, মেইন ফাংশন থেকে বের হয়ে আসবে, অর্থাৎ পুরো প্রোগ্রামকে টার্মিনেট করে দেবে। তখন কিন্তু এই ওয়ার্ল্ড আর রিটার্ন জিরো এর নিচে যে দুইটা লিখছে এই দুইটা কিন্তু কোনো কাজে আসবে না, এটা ইউজলেস অবস্থা থাকবে। তো আমরা রান করি, রান করলে আমরা বিষয়টা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। দেখো দেখো আমাদের শুধু হ্যালো কথাটা প্রিন্ট হয়েছে। কি প্রিন্ট হয়েছে, শুধু হ্যালো। তাহলে শুধু হ্যালো কথাটা প্রিন্ট কেন হলো, শুধু হ্যালো প্রিন্ট হলো রিটার্ন জিরোর কারণে। রিটার্ন রিটার্ন জিরোর জিরোর কারণে কারণে প্রোগ্রামে এই হ্যালো কথাটা আমাদের এখানে প্রিন্ট হয়েছে, হওয়ার পরেই কি পাইছে, রিটার্ন জিরো পাইছে। রিটার্ন জিরো পাওয়া আর এখানে কি হয়েছে, থেমে গেছে। এখানে কি ফাংশনটা হয়েছে, একবারে বেরিয়ে গেছে। যে রিটার্ন জিরো বলতেছে যে থামো, এখানে থামছে। অর্থাৎ এখানে ব্রেকের কাজটা করছে। কার কাজটা করছে, ব্রেকের কাজ করে কিন্তু প্রোগ্রাম থেকে বের হয়ে আসছে। এই যে প্রসেস রিটার্ন জিরো মানে প্রোগ্রাম থেকে একবার আমরা কি করে আসছি, বের হয়ে আসছে প্রোগ্রাম থেকে। ঠিক আছে। আর পরের যে প্রিন্টএফ এবং এই রিটার্ন জিরো আছে, এই দুইটা কোনো কাজে আসে নাই, এটা আনইউজড, অব্যবহৃত অবস্থায় আছে। ঠিক আছে, এটা কি অবস্থায় আছে, আনইউজড অবস্থায় আছে, এটা ব্যবহার হয় নাই। কিন্তু যদি আমি রিটার্ন জিরোটা না ব্যবহার করতাম তাহলে কি হইতো, তাহলে হ্যালো হ্যালো ওয়ার্ল্ড দুটাই আসতো। তাহলে হ্যালো ওয়ার্ল্ড দুটাই আসবে। এটা যদি আমি কমেন্টস করে রাখি তাহলে হ্যালো ওয়ার্ল্ড দুটাই আসবে। ঠিক আছে, এটা হচ্ছে রিটার্ন জিরো। আচ্ছা, এটার সাথে ব্রেকেরও একটু ব্যাপার স্যাপার আছে, আমরা আলোচনা করতেছি। এই যে রান করলে এই যে হ্যালো ওয়ার্ল্ড দুইটাই ইউজ করছে, মানে এই হ্যালোরও কাজ হয়েছে, এই ওয়ার্ল্ডেরও কাজ হয়েছে। ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা দেখি তাহলে ব্রেকের কাজটা কি। ব্রেক মূলত ইউজ হয় কোনো একটা লুপের মধ্যে, লুপ ছাড়া কিন্তু ব্রেকের কোনো কাজ নেই। কথা বুঝতে পারছো, ব্রেক কোথায় ইউজ হয়, জি লুপের মধ্যে। লুপ, তা লুপ গুলো কি কি, একটা লুপ আছে হচ্ছে আমাদের ফর লুপ। কোথায় আছে, ফর লুপ। একটা আছে হোয়াইল ফর লুপ, একটা আছে ডু একটা হোয়াইল ডু লুপ। হোয়াইল। ঠিক আছে, এই তিনটা হচ্ছে মেইন লুপ। এছাড়াও আমরা জোর করে লুপ বানাইছিলাম, মনে আছে, ইফ এবং গো টু ইউজ করে, ইফ অ্যান্ড গো টু ইউজ করে আমরা লুপ বানাইছিলাম। ঠিক আছে, এছাড়াও আর কোথায় কোথায় ইউজ হয় আমাদের ব্রেকের ব্যবহার, সুইচ কেজের মধ্যে আমরা দেখছিলাম, সুইচ হ্যাঁ, কেজের মধ্যেও আমরা ব্রেকের ব্যবহারটা দেখছিলাম। তাহলে আমরা এই বিষয়গুলো, যে ব্রেকের ব্যবহারটা সুইচ কেজের মধ্যে দেখায়। আচ্ছা দেখাচ্ছে, তাহলে সুইচ কেজে ব্রেকের ব্যবহার আছে, ইফ এন্ড গো টু এর মধ্যে ব্রেকের ব্যবহার আছে, ডু হোয়াইলের মধ্যে আছে, হোয়াইলের মধ্যে আছে, ফরের মধ্যে আছে। এদের সবগুলোর মধ্যে আমাদের লুপের ব্যবহারটা আছে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। তাহলে নরমালি যদি আমি এইখানে একটা ফর লুপ চালাই, তো ফর লুপ চালালে কি হবে, আইটিএবি তাহলে আইএনটি, আচ্ছা আমরা একটা আই নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। আই কেন নিচ্ছি, কারণ একটা লুপ চালানোর জন্য আমরা একটা ইনিশিয়ালাইজ করব। তাহলে দিলাম ফর এর মধ্যে দিচ্ছি যে আই ইকুয়াল টু দিলাম 1, এবং তারপরে আই লেস দেন অর ইকুয়াল টু 3, তারপরে হচ্ছে আই প্লাস প্লাস। ঠিক আছে, এই কাজটা। তা এইটা করার উদ্দেশ্য হচ্ছে এই লুপটা চলবে হচ্ছে 1 থেকে শুরু হবে। কোথা থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে, চলবে হচ্ছে 3 পর্যন্ত, এবং বৃদ্ধি পাবে এক এক করে। তাহলে এখানে মোট ইটারেশন কয়টা হয়েছে, 3টা ইটারেশন হয়েছে। কি কি ইটারেশন হয়েছে, আমাদের একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2 এবং একটা হচ্ছে 3, আর একটা কি 3। এই 3টা ইটারেশন আমাদের মূলত এখানে কাজ করছে। তা যদি আমরা 3বার আমাদের কাজ করতে, অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থেকে শুরু করে এই কাজটা মোটে হবে 3বার। কবার হবে, 3বার। তিনবার। আর এর মধ্যে যদি আমি কোনো কিছু লেখা লিখি, ধরো এই কথাটাই আমি এখান থেকে এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, তা আমি এইখান থেকে ব্যাকস্ল্যাশ এন দিয়ে আমি এখানে লিখে দিলাম। আমরা যদি আউটপুটে দেখি তাহলে এই ওয়ার্ল্ড কথাটাই কয়বার আসবে,
3 বার আসবে। 3 বার। এই যে ওয়ার্ড ওয়ার্ড ওয়ার্ড, তাহলে ইটারেশন কয়বার হয়েছে? 3 বার হয়েছে। তাহলে প্রথম ইটারেশন আমরা যদি আই এর মানগুলো সহ দেখতে চাই, যে ওয়ার্ডের পরে আমি চাচ্ছি যে এখানে পার্সেন্টেজ ডি, তারপরে হচ্ছে এখানে কমা, এখানে আমরা আই এর মানটা প্রিন্ট করে দিলাম। তাহলে দেখো এই যে ওয়ার্ল্ড 1, অর্থাৎ যখন আই এর মান যখন 1 ছিল তখন একবার প্রিন্ট হয়েছে, ওয়ার্ল্ড 2 যখন আই এর মান 2 হয়েছিল তখন একবার প্রিন্ট হয়েছে, এবং ওয়ার্ল্ড 3 যখন আই এর মান 3 হয়েছে তখন একবার প্রিন্ট হয়েছে। যখন আই এর মান 4 হয়েছে তখন আমরা কি করছি? লুপ থেকে বের হয়ে আসছে। কথা বুঝতে পারছো? তাহলে এখন আমরা বলতে চাচ্ছি যে এরই মধ্যেই আমরা কাজ করব, কি করব? যে ব্রেক দিয়ে দেব, BREAK, ব্রেক। তাহলে ব্রেক দেওয়া মাত্র হবে কি আমাদের এই ইটারেশনটা থেমে যাবে। তাহলে আই এর মান শুরুতে ছিল 1 হওয়ার পরে শুরুতে এসে পাইছে ব্রেক। ব্রেক পাওয়া মাত্র এটা থামে গেছে। থামে গেলে এই পরের প্রিন্টএফ কিন্তু আর কাজ করবে না, কারণ প্রোগ্রামটা কি হয়েছে? তখনই থামছে। এবার যদি আমরা রান করি, রান করলে দেখবো যে ব্রেক আমাদের ওয়ার্ল্ড নামের কেউ নাই, অর্থাৎ এই প্রিন্টএফটা এখানে ফাংশনের মধ্যে থাকা সত্ত্বেও এটা আর কোনো কাজে আসে নাই। কেন আসে নাই? কারণ এখানে শুরুতে ব্রেক পাইছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ কি? জি স্যার। তাহলে এই ব্রেকটা যদি এখন আমরা নিচে দেই, কি করব? এটা এখানে না দিয়ে আমরা এইখানে ব্রেক দেব। তাহলে আই এর মান যখন 1 থাকবে, কি হবে? যখন 1 থাকবে তখন আসে এই প্রিন্টএফ এর মধ্যে আসে ওয়ার্ল্ড কথাটা প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে এখানে কি হবে? ব্রেক। এখানেই শুরুতে কি পাইছে? সে ব্রেক পাইছে। যদি আমরা এটা রান করি, রান করলে কি পাবো? দেখবো যে এই ওয়ার্ল্ড কথাটা একবার প্রিন্ট হবে। কয়বার প্রিন্ট হবে? একবার। প্রিন্ট হওয়ার পরেই কিন্তু ব্রেক হয়েছে, পরবর্তীতে কিন্তু আই এর মান আর বৃদ্ধি পায় নাই। মানে এখান থেকে ঘুরে আমাদের এখান থেকে ঘুরে আই প্লাস প্লাস এর চেয়ার আর সে দেখে নাই। কথা বোঝা গেছে? এখন যদি আমি চাই, এখানে আমি বলতেছি যে ইফ, ইফের মধ্যে তুলনা দিলাম আই ইকুয়াল টু, আই এর মান যখন 2 হবে শুধুমাত্র তুমি তখনই ব্রেক করে দিবা। ঠিক আছে? আই এর মান যখন 2 হবে তখন কি করবে? তখনই ব্রেক হবে। শুধুমাত্র তখন তাহলে প্রথম অবস্থা কি হচ্ছে? আই এর মান কত ছিল? 1 ছিল। 1 থাকার পরে আমাদের এই প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়েছে, ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়েছে। ওয়ার্ল্ড প্রিন্ট হওয়ার পরে কি হবে? ইফ চেক করতেছে যে আই এর মান কি 2 এর সমান? তা দেখতেছে না, 2 এর সমান নয়, কারণ প্রথম অবস্থাতে আই এর মান 1। তখন কিন্তু আমাদের এই ব্রেক কল হবে না। তখন এখান থেকে কি হবে? বৃদ্ধি পেয়ে আই এর মানটা 2 হবে। ঠিক আছে? অর্থাৎ আমি স্টেপগুলো একটু দেখাই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যখন আমাদের লুপটা ঢুকলো, প্রথম স্টেপে যদি আসি, যে স্টেপ 1 এ, ঠিক আছে? স্টেপ 1 এ কি বলতেছে? আই এর মান আছে 1 হওয়ার পরে এই প্রিন্টএফ আসতেছে। তাহলে আউটপুটে যদি আমরা এখানে দেখি, এখানে ওয়ার্ল্ড কথাটা আসতেছে। ঠিক আছে? ওয়ার্ল্ডের পরে 1 কথাটা আসলো। এরপরে এখান থেকে বের হয়ে এসে দেখতেছে আই এর মান কি 2 এর সমান? না। তাহলে আই ইকুয়াল টু, এই কন্ডিশনটা তখন কি হয়ে গেল? এটা তখন ফলস হয়ে গেছে, মিথ্যা। মিথ্যা হলে তো ব্রেকের কাজ করবে না। তখন কি করবে? এখান থেকে ঘুরে আই এর মানটা বৃদ্ধি করবে, অর্থাৎ আই প্লাস প্লাস। আই এর মান আগে ছিল 1, সেই 1 এর সাথে একটা 1 যোগ হয়ে আই এর মান হয়ে গেল 2। ঠিক আছে? এখন যখন স্টেপ 2 তে আমরা আসলাম, স্টেপ 2 তে যখন আসলাম তখন দেখতেছে যে প্রিন্টএফ ওয়ার্ল্ড, তখন ওয়ার্ল্ড কথাটা আমাদের আবার প্রিন্ট হবে। ঠিক আছে? প্রিন্ট হওয়ার পরে আই এর মান কত আছে? 2। এবার চেক করতেছে যে আই এর মান কি 2 এর সমান? আই এর মান কি 2 এর সমান? হ্যাঁ, তো 2 তো 2 এর সমান হবেই। 2 2 এর সমান না? তখন কন্ডিশনে কি হয়ে গেল? ট্রু হয়ে গেল। তো ট্রু হওয়া মাত্রই কাকে কল করবে? এই ব্রেক কথাটা তখন কাজ করবে। তখন ব্রেকটা কি হবে? কাজ করবে। আর ব্রেক কাজ করা মানে কি? তখন আমাদের লুপটা কি হয়ে যাবে? থেমে যাবে। তাহলে প্রিন্ট কয়বার হয়েছে? একবার ওয়ার্ল্ড 1, ওয়ার্ল্ড 2। ঠিক আছে? হ্যাঁ, যদি আমরা রান করি, রান করলে আমরা এই জিনিসটাই পাবো, যেখানে 2 বার প্রিন্ট হয়েছে। কয়বার প্রিন্ট হয়েছে? 2 বার। এই যে ওয়ার্ল্ড 1, ওয়ার্ল্ড 2। কথা বোঝা গেছে? আচ্ছা, ওয়ার্ল্ড কথাটা বাদ দিয়ে, এটা দেখতে খারাপ লাগছে, আমরা একটু আর একটু দেখি। এবার যদি আমরা এই বিষয়টাকে আর এখানে 10 করে দেই, তারপরও কিন্তু আমাদের কিন্তু ওই দুইটা মানই আসবে, 1 এবং 2 দুইটা আসবে, যে 1 এবং 2 আসছে, কারণ 2 এর ক্ষেত্রে কি হয়েছে? এটা থামছে। এখানে লুপটা যদি একটু আমরা কন্ডিশনটা চেঞ্জ করে দিই, আমি বলতেছি যে লেস
গ্রেটার দেন অর ইকুয়াল 5, 5 এর সমান অথবা 5 এর চেয়ে যখনই বড় হবে তখনই কি হবে, আমাদের এই ব্রেকটা কল হবে। তাহলে কে বলতে পারবে এখানে আমাদের কয়বার কাজ করবে এই লুপটা? 5 বার কাজ করবে। 5 বার কাজ করবে। হুম 1 থেকে 5-এর সমান। হ্যাঁ, 5 বার কাজ করবে। 1 2 3 4 5বারই তো 5, করবে। এই যে 1 2 3 3 4 4 5 5, ঠিক আছে। এখন যদি আমি এই কাজটা এরকম করতাম তাহলে কি ঘটনা ঘটতো, কে খবর পাবি? একবারও কাজ করবে না। কে বলছে কাজ করবে না? প্রিন্টএফ তো নিচে না, হ্যাঁ, আয়ের মান তাহলে কিভাবে কাজ করবে? এখানে বলছে যে গ্রেটার তাহলে তো দেন অর ইকুয়াল টু 5, আয়ের মান যখন 5 এর চেয়ে সমান অথবা ও 5 এর চেয়ে বড় তখনই ব্রেক কাজ করবে। কিন্তু প্রথম অবস্থাতে আয়ের মান শুধু 1, 1 তো আর 5 এর চেয়ে বড় নয়, হ্যাঁ কাজ অর্থাৎ করবে। তখন তো ব্রেক কাজ করবে না। তো ব্রেক কাজ জি করবে কখন, যখন 5 নাম্বার লাইনে 5 নাম্বার ইটারেশনে যখন আসবে তখনই কাজ করবে, ঠিক আছে। আর তখনই কাজ করলে কি হবে, জি তখনই আমাদের এটা থেমে যাবে। তার মানে এটা আমাদের প্রিন্ট হবে 1 2 3 4, 4টা প্রিন্ট হবে। এখন কে বলতে পারবে এখানে 5 থাকা সত্ত্বেও 4 বার প্রিন্ট করছে কেন? হ্যাঁ 5 থাকার সাথে কন্ডিশনটা সত্য হওয়ার কারণে ব্রেক কাজ করছে। হ্যাঁ, 5 নাম্বার লাইনে কিন্তু ঠিকই ঢুকছে, ঢোকার পর এই প্রিন্ট করার আগেই সে ব্রেক দিছে, ঠিক আছে। প্রিন্ট করার আগেই জি ব্রেক দিছে, সে কারণেই এটা আমাদের এখানে 4 বার কাজ করছে। তাহলে ব্রেকের ব্যবহারটা আমরা মোটামুটি শিখলাম, মোটামুটি মানে ভালোভাবে শিখলাম। এখন কন্টিনিউর ব্যাপারটা দেখি। হ্যাঁ নাকি ব্রেক নিয়ে কি আর কারোর কোনো আপত্তি আছে, থাকলে বলো। না সমস্যা নাই। এবার আমরা কন্টিনিউর ব্যাপারটা দেখি, কন্টিনিউটা কি করে। কন্টিনিউ ব্রেকের ঠিক বিপরীত কাজটা করে, ব্রেকের ঠিক বিপরীত। অর্থাৎ আমাদের একটা ইটারেশন যখন চলবে সেই ইটারেশনটা কি হয় আমাদের, আচ্ছা এটা আমরা একটু বড় করে লাইনটা লিখি। এই যে আমাদের 9 নাম্বার লাইনে আমাদের আছে, 9 থেকে শুরু করে 14 নাম্বার লাইন পর্যন্ত আমাদের এই কাজটা হবে, তাই না। এই 14 নাম্বার লাইন পর্যন্ত এই কাজটা হচ্ছে, তো এই হ্যাঁ ইটারেশনটা চলবে। ধরো আমার এখানে এই 11 নাম্বার লাইনে আমি এইখানে দিলাম হচ্ছে ব্রেক, কি দিছি, ব্রেক দিছি। ব্রেক তাহলে ব্রেক দিলে কি হয়, 11 নাম্বার লাইনে ব্রেকটা থামে যাবে। ব্রেক থামলে এখান থেকে নিচের কাজ তো করবেই না, অর্থাৎ পুরো লুপ থেকে সে বের হয়ে আসে, ঠিক আছে, এখানেই পুরো দমে বের হয়ে আসে। জি কিন্তু যদি আমরা কন্টিনিউ দিই ব্রেকের পরিবর্তে, যদি আমরা এখানে কন্টিনিউ লিখি, কন্টিনিউ, তাহলে কন্টিনিউ লিখলে ঘটনাটা কি ঘটবে, এই 9 নাম্বার লাইনের পরে 10 নাম্বার লাইন যা আছে এটার কাজটা কি করবে, করার পরে এই 11 থেকে শুরু করে 14 নাম্বার লাইনে পরে এখান থেকে শুরু করে এই সেকেন্ড ব্র্যাকেটে যাওয়ার আগ পর্যন্ত এইটুকুর কাজটা শুধু করবে না, না করে এখান থেকে পরবর্তীতে মানকে আবার পাঠিয়ে দেবে, ঠিক আছে। শুধু এই নিচের অংশের কাজটা আর হবে না। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা আমরা একটু বিস্তারিত দেখি, একটা উদাহরণ দিয়ে দেখি। ধরো এখানে আমরা প্রিন্ট করতেছি, প্রিন্ট এফ, প্রিন্ট এফ লিখলাম ই, আচ্ছা এরপরে নিউ লাইন, আচ্ছা এরপরে হচ্ছে বি, তারপর হচ্ছে সি ডি ই, এ বি সি ডি ই, ঠিক আছে। 10 না দিয়ে এখানে আমরা জি 5 দিই। আউটপুটে যদি রান করি তাহলে এ বি সি ডি ই এটা একবার হবে, তাহলে 2 বার 3 বার 4 বার 5 বার, তাহলে মোটে কয়বার কাজ করবি, 5 বার কাজ করবি। এ বি সি ডি 5 বার হবে। এই যে এ বি সি ডি এই যে একবার হয়েছে, আবার এ বি সি ডি 2 বার হয়েছে, এইভাবে মোটে কয়বার কাজ করবে, 5 বার। আচ্ছা লাস্টটা যদি আমরা 5বার ডাবল নিউ লাইন দিই তাহলে বুঝতে আরো সুবিধা হবে, বিষয়টা ক্লিয়ার হবে। 5টা ধাপ, এই যে প্রথম এ বি সি ডি এটা একবার, এই এ বি সি ডি 2 বার, এ বি সি ডি 3 বার, এটা হচ্ছে 4 বার, এটা হচ্ছে 5 বার। তো এখানে আরো আমরা স্পেসিফিক ভাবে মানে বুঝতে চাচ্ছি যে আমরা চাচ্ছি যে এগুলো পরে আমাদের আয়ের মানটা দেখাবে, কার মান দেখাবে,
আই এর মান। আই এর মান দেখার জন্য আমরা কি করতে পারি, এখানে কমা আই এর মানটা আমরা পাস করে দিচ্ছি, পার্সেন্টেজ ডি কমা আই। ডি কি বুঝিচ্ছ না, কে বুঝিচ্ছে না? সাফিয়া? হুম। ডিম খাও। আচ্ছা, দেখো আমরা কিছুই করি নাই, এখানে জাস্ট আই এর মানটাকে আমরা প্রিন্ট করব একটা লুপের মধ্যে। দেখো যদি আমরা রান করি, তাহলে আই এর মান যখন 1, ঠিক আছে, এই যে আই এর মান যখন 1 ছিল, আই এর মান যখন 1 ছিল তখন এই এ বি সি ডি ই এই পাঁচটা একবার প্রিন্ট হয়েছে। আই এর মান যখন 2 ছিল তখন আবার এই এ বি সি ডি প্রিন্ট হয়েছে। আই এর মান যখন 3 হয়েছে তখন একবার প্রিন্ট হয়েছে। আই এর মান যখন 4 হয়েছে তখন একবার প্রিন্ট হয়েছে। আই এর মান যখন 5 হয়েছে তখন একবার প্রিন্ট হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এইটুকু বুঝছো কি সবাই? জি স্যার, এখন ভালোভাবে বোঝা ভালোভাবে বোঝা গেল না? আই এর মান যখন 1 হয়েছে তখন পুরোটা একবার কাজ করছে, তাই না? তার মানে এই পুরো অংশটা কয়বার কাজ করলো? 5 বার কাজ করছে। আমরা যদি এইখানে 10 দিতাম, এখানে যদি 10 দিতাম, তাহলে কি ঘটনা ঘটতো? তাহলে এটা 10 বার কাজ করতো, 10 বার। দেখো এই যে এই পুরো অংশটুকু এই যে একবার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, মোটে 10 বার কাজ করছে। ক্লিয়ার? তার মানে পুরো অংশ হ্যাঁ, পুরো অংশের কাজ একবার করে হবে। পুরো অংশের কাজটা একবার করে হবে। সোজা কথায় এখানে আমাদের ইটারেশন হয়েছে 10টা। ইটারেশন কয়টা? 10টা আমাদের হচ্ছে 10টা। ইটারেশন। অর্থাৎ এখানে আমরা 10টা ইটারেশন পেয়েছি। এই যে এই পুরো অংশটুকু এটাকে বলা হয় ইটারেশন। ইটারেশন, এই ইটারেশন পাইছি আমরা 10টা। কেন 10টা পাইছি? কারণ আমাদের এই মানটা 10। আচ্ছা, এখন কোনো কারণে যদি আমরা ব্রেক ইউজ করতাম, ধরো আমি এইখানে ব্রেক ইউজ করছি, BREAK ব্রেক, তাহলে কি হবে? আই এর মান কিন্তু আমাদের এই এ আর বি ঠিকই প্রিন্ট করবে। এই যে যখন 1 ছিল, 1 হওয়ার পরেও এ বি ঠিকই প্রিন্ট করছে। এ বি প্রিন্ট করার পর ব্রেক পেয়েছে, ব্রেক পাওয়ার পরে এই সি ডি আর কাজ করেনি, সিও কাজ করেনি, ডিও কাজ করেনি, ইউ কাজ করেনি। কথা বোঝা গেছে? শুধু তাই না, আয়ের মান কিন্তু আর বৃদ্ধি পায় 2ও হয়নি, 2, 3, 4, 5, 6, 7 এগুলো একটাও হয়নি। ব্রেক পাওয়া মাত্র পুরো লুপ থেকে বের হয়ে যাচ্ছে। বাট এই ব্রেকের পরিবর্তে যদি আমরা কন্টিনিউটা ইউজ করতাম, কি করতাম? কন্টিনিউ। আয়ের মান আয়ের মান আর চেঞ্জ হলো না কেন? কারণ ব্রেক তো তখন ব্রেক পাওয়া মানে কি শুরুতেই আমাদের থেমে গেছে। কথা বোঝো নাই? হ্যাঁ, তাহলে ওই এ বি তো আপনার 10 বার হওয়ার কথা ছিল এ না? বি তো ব্রেক যদি না হ্যাঁ, স্যার। দিতাম তাহলে 10 বার হইতো। ও ব্রেক দেওয়ার কারণে লুপ থেকে একবার লুপ বের হয়ে থেকে বের গেছে। হয়ে গেছে। এ বি কেন 10 বার? ও আচ্ছা, ব্রেক দেওয়া মাত্র সে পুরো লুপ থেকে বের হয়ে আসছে। এই যে মানে একবার কাজ করে ফুল ভাবে বের হয়েছে। আমাদের প্রথম ইটারেশনে, ফার্স্ট ইটারেশনে আমাদের কি কি হওয়ার কথা ছিল? এ বি সি ডি ই পর্যন্ত হওয়ার কথা ছিল, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, যখনই এ বি প্রিন্ট করছে, এ বি প্রিন্ট করার পরেই সেখানে ব্রেকটাকে পাইছে। ব্রেক পাওয়ার পরে সেখানে থেমে দিছে। তখন আর এটা হাইড্রোলিক ব্রেক, বুঝছো? ব্রেক যেখানে পাবে সেখানে থেমে যাবে। পরে আর হাজার কিছু করলেও আর মনে করে কাজ করবে না, এক চুলো নড়বে না, বুঝলে? এখানে থেমে গেছে। ক্লিয়ার? জি জি আচ্ছা, এখন ব্রেকের পরিবর্তে যদি আমরা একটা কন্টিনিউ দিতাম, কি দিতাম? কন্টিনিউ। তাহলে কন্টিনিউ দিলে হবে কি? কন্টিনিউ দিলে যে কাজটা হবে, যখন আমাদের ফার্স্ট ইটারেশন থাকবে, যখন আই এর মান 1, আই এর মান যখন কত? 1, তাহলে 1 এর জন্য আমাদের কি কি প্রিন্ট হওয়ার কথা ছিল? এ বি সি ডি ই পর্যন্ত প্রিন্ট হওয়ার কথা ছিল। 2 এর জন্য কি প্রিন্ট হবে? এ বি সি ডি ই পর্যন্ত, তাই না? তো যখন আই এর মান 1 প্রথম ইটারেশনে যখন ঢুকছে, তখন এর মানও প্রিন্ট করছে, বির মানও প্রিন্ট করছে। এই দুইটা প্রিন্ট করার পরে আমাদের কন্টিনিউটা কল হয়েছে, তাই না? তা এই দুইটা আমাদের
মনে করো প্রিন্ট হয়েছে, এও প্রিন্ট হয়েছে, বিও প্রিন্ট হয়েছে। প্রিন্ট হওয়ার পরে কন্টিনিউ যখন পাইছে, কন্টিনিউ পাওয়ার পরে এই সি, ডি আর ই এই তিনজন আর কাজ করবে না। এই তিনজন আর কাজ করবে না, মানে এই তিনজন আমাদের কন্টিনিউ এর শর্তের মধ্যে পড়ে গেছে। কথা বোঝা গেছে? হ্যাঁ কি কন্টিনিউ এর জি শর্তের মধ্যে পড়ে গেছে। আচ্ছা, যখন এটা পড়ে গেল, এটা কিন্তু আর পুরোপুরি লুপ থেকে বার হয়ে আসে নাই, মানে কন্টিনিউ মানে কি চলমান, সে এখন চলতেই আছে। এটা কিন্তু হাইড্রোলিক ব্রেকের মতো কাজ করে নাই। শুধু কি করছে, এই কন্টিনিউ এর পরের অংশ মানে কন্টিনিউ থেকে শুরু করে এই সেকেন্ড ব্র্যাকেট আসার আগ পর্যন্ত এইটুকু কাজকে সে বন্ধ করে রাখছে। তার পরবর্তীতে আয়ের মান কিন্তু ঠিকই এখন বৃদ্ধি পায় 2 হয়েছে। 2 হলে কিন্তু তখন আমাদের আবার এ বি সি, এ বি প্রিন্ট হচ্ছে। 2 এর ক্ষেত্রেও এ বি প্রিন্ট হবে। কি প্রিন্ট হবে? এ এবং বি প্রিন্ট হওয়ার পরে হ্যাঁ আবার কন্টিনিউ পাবে। এ কি টু পাইছে? বি আবার কন্টিনিউ পাইছে। কন্টিনিউ পেলে কন্টিনিউ কিন্তু আবার এই তিনজনের কাজ করবে না, মানে সি ডি ই এরা কাজ করবে না। কথা বোঝা গেছে? হ্যাঁ জি কাজ করবে হুম। হ্যাঁ তারপর 3 জি যখন পাবে, 3 এর ক্ষেত্রে আবার এ আর বি কাজ করবি, বাট সি ডি ই আর কাজ করবে না। তাহলে যদি আমরা রান করি, সেম ভাবে যদি আমরা রান করি, রান করে দিলে আমরা বিষয়টা আরো ক্লিয়ার হবো। দেখো এই যে সবগুলোতেই দেখো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, যখন এ এর মান 1 ছিল, আই এর মান 1 ছিল, তখন এ আর বি প্রিন্ট হয়েছে। 2 এর ক্ষেত্রে এ আর বি প্রিন্ট হয়েছে, 3 এর ক্ষেত্রে এ আর বি প্রিন্ট হয়েছে, মানে কোনো কালেই সি ডি আর ই প্রিন্ট হয়নি। দেখছো 10 না পর্যন্ত চলছে। আচ্ছা, যদি আমরা এই ব্রেক কন্টিনিউটাকে একটা নির্দিষ্ট শর্ত আকারে দেই, কি আকারে দেই? শর্ত। শর্তটা কি দিচ্ছি? আমরা দেখছি ইফ, ইফ যদি আমরা দিচ্ছি যে আই ইকুয়াল 3, কি দিলাম? 3, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে যখন শুধুমাত্র আই এর মান 3 থাকবে, তখনই এই নিচের তিনজন কাজ করবে না, বাট অন্যান্য ক্ষেত্রে আমাদের ঠিকই কাজ করবে। কথা বুঝছো? তার মানে যদি আমরা রান করি, তাহলে জি এখন বিষয়টা আরো স্পষ্ট ভাবে একদম ক্লিয়ার ভাবে আমরা বুঝতে পারবো। যে দেখো আয়ের মান যখন 1 ছিল, তখন কিন্তু এ বি সি ডি ই এরা 5 জনই প্রিন্ট হয়েছে। যখন 2 ছিল, তখনও 5 জন প্রিন্ট হয়েছে। 3 ছিল, 3 যখন পাইছে, তখন শুধু এ আর বি 2 জন প্রিন্ট হয়েছে। কজন প্রিন্ট হয়েছে? 2 জন। কথা জি কি বোঝা গেছে? এ আর বি, যে 3 এর ক্ষেত্রে এ আর বি, এখানে কিন্তু সি ডি ই কাজ করে নাই। কিন্তু পরবর্তীতে যখন আয়ের মান 4 না হয়েছে, তখন কিন্তু আবার দেখো সবাই কাজ করছে। 5 এর জন্য কাজ করছে, 6 এর জন্য কাজ করছে, 7 এর জন্য করছে, 8 এর জন্য করছে, 9 এর জন্য করছে, 10 এর জন্য করছে। তাহলে অনলি যখন আয়ের মানটা 3 হয়েছে, তখনই আমাদের এই কন্টিনিউ অংশগুলো কাজ করে নাই, বাট পরবর্তী মানগুলোতে কাজ করছে। এখন কি কন্টিনিউর বিষয়টা ক্লিয়ার? জি স্যার আচ্ছা, সমস্যা নেই কন্টিনিউ সম্পর্কে কে প্রশ্ন করছিল ব্রেক কন্টিনিউ নিয়ে? স্যার আমি আচ্ছা, আর কোনো সমস্যা নাই তো? না এটা হয়েছে আর একটা কথা বললাম ফাংশন ফাংশন ও সুইচ কেস দেখতে চাইলে না বুঝি, সুইচ কেসের মধ্যে ব্রেকের ব্যবহার হ্যাঁ সুইচ কেসের ভিতরে দেখতেছিলাম লাগবে, ব্রেকের ওটা ব্যবহার দেখানো। দেখালে দেখান দেখালেও হবে না দেখালেও হবে যেহেতু ব্রেকটা ভালোভাবে বুঝলাম হ্যাঁ, আর একটা এক্সাম্পল দেন দেখি আচ্ছা তাহলে আমরা সুইচ কেস দিয়ে এক্সাম্পলটা দেই। সুইচ কেসের সিনট্যাক্স মনে আছে? সুইচ কেসের এস সিনট্যাক্স ডাব্লিউ আই টি সি, হ্যাঁ সুইচ, সুইচের মধ্যে থাকে একটা এক্সপ্রেশন। ধরো আমরা একটা ভ্যালু পার করে দিচ্ছি, এন নামে একটা ভ্যালু। কেস ভ্যালু কি? স্টেটমেন্ট। আমরা একটা ভ্যালু পাস করে দিলাম এন, এখানে দিচ্ছি কেস, কেসের মানটা দিলাম হচ্ছে 0, কেস 0, তাহলে একটা ঘটনা ঘটবে। তারপরে হচ্ছে সুইচ কেস ভ্যালু স্টেটমেন্ট এগুলো তো থাকবে হ্যাঁ স্টেটমেন্ট এখানে থেকে প্রিন্ট, পিআরআই ইনটি প্রিন্ট, এইখানে আমরা লিখে দিচ্ছি ধরো 0 0, ঠিক আছে। সি জি কেস 1, এখানে আমরা প্রিন্ট দিলাম প্রিন্ট ও এন 1, এই দুইটা দিয়েই দেখাই, আর লাগবে না। এরপরে ডিফল্ট, এই ডিফল্টের মধ্যে
printf, এখানে আমরা দিচ্ছি ডিফল্ট ডিএফএ ডিফল্ট। আচ্ছা, সুইচ কেস, এখানে ভেরিয়েবলটা নেওয়া লাগবে n ইকুয়াল টু, আমরা দিচ্ছি হচ্ছে ধরো 0 দিলাম। যখন আমরা n এর মানটা 0 দিছি তখন চেক করতেছে যে এই n এর মানটা কত, 0, তাহলে 0 পাইছি। এই 0 এর সাথে এই 0 তুলনা করবে, কেজের 0টা তুলনা করবে, ঠিক আছে? কেজের 0টা তুলনা করে দেখবে যে এটা সত্য কিনা, মানে সমান কিনা। তাহলে কি ঘটবে, মানে এই 0 এই 0 এর সাথে তুলনা করবে কে, এই 0 তুলনা করবে, অর্থাৎ 0 কি 0 এর সমান, 0 0 সমান না, তাহলে সত্য। তা 0 0 সমান যদি হয় তাহলে এটা ঘটনা সত্য, সত্য হলে আমাদের প্রিন্ট করবে। কিন্তু যদি সুইচ কেসের শর্ত আছে, যদি একবার সত্য হয় তাহলে নিচ থেকে যারা আছে তাহলে সবার কাজ সে করে, ঠিক আছে? অর্থাৎ সবগুলো মানই প্রিন্ট হবে। তাহলে যদি আমরা আউটপুটে দেখি তাহলে 0 প্রিন্ট হবে, 1 প্রিন্ট হবে, 2, সবগুলো মানে এখানে কি হবে, প্রিন্ট হবে। একটু দাঁড়াও। এই যে 0 প্রিন্ট হয়েছে, 1 প্রিন্ট হয়েছে, ডিফল্টও প্রিন্ট হয়েছে, তিনটাই প্রিন্ট হয়েছে, ঠিক আছে? তা আমরা চাচ্ছি যদি আমরা 0 এর পরিবর্তে 1 দেই, কি দেই, 1 দেই, তাহলে আউটপুটে কিন্তু 1 এর পর থেকে কাজ শুরু করবে, 0টা আর কাজ করবে না। এই যে 1 আর ডিফল্ট প্রিন্ট হয়েছে। যদি অন্য একটা ভ্যালু দিতাম, 1 এর পরিবর্তে যদি আমরা 6 দেই বা 5 দেই, তাহলে কিন্তু একটাও মিলে নেই, তখন ডিফল্ট শুধুমাত্র আসবে। ডিফল্টটা কাজ করবে। কিন্তু আমরা চাচ্ছিলাম যদি 0 দিতাম শুধু 0টাই প্রিন্ট করবে, 1 আর ডিফল্ট প্রিন্ট করবে না। সেই ক্ষেত্রে আমরা প্রতি ক্ষেত্রে আমরা এখানে ব্রেক দিতে পারি, কি দিতে পারি, ব্রেক। তাহলে এইখানেও যদি আমরা এখানে ব্রেক দেই, হ্যাঁ। ব্রেক, তাহলে যখনই আমাদের 0 প্রিন্ট করবে, 0 প্রিন্ট করার পরেই সে ব্রেক মারছে, তাহলে ব্রেক মারলে কি, তাহলে 1 আর ডিফল্ট আর দুজন প্রিন্ট হবে না। এই কারণে সুইচ কেসের ক্ষেত্রে ব্রেকটা ব্যবহার করা উচিত। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট টপিকস আমরা এখন যাই। নেক্সট টপিকস কি, নেক্সট ফাংশনের কথা বললাম। ফাংশন। হ্যাঁ। ফাংশন বিষয়টা হচ্ছে এই যে আমরা লিখছি মেইন এটা একটা ফাংশন, ঠিক আছে? আবার প্রিন্টএফ সেটা একটা ফাংশন। তাহলে ফাংশনগুলো কি কি, এই যে মেইন এটা একটা ফাংশন আমরা দেখছি, তারপর প্রিন্টএফ এটা একটা ফাংশন, স্ক্যানএফ এটা একটা ফাংশন। এই তিনটা ফাংশন। আর কি কি ফাংশন আমরা জানি, এই যে গেটস এটা একটা ফাংশন, পুটস এটা একটা ফাংশন, তারপরে POW পাও এটা একটা ফাংশন, তারপরে SQRT এটা একটা ফাংশন, তারপরে ABS এটা একটা ফাংশন, strlen লেন এটা একটা ফাংশন, strcmp কম্পেয়ার এটা একটা ফাংশন। এগুলো সবগুলোই ফাংশন। ফাংশন চেনার তাহলে উপায় কি, ফাংশনের নামের পরে এরকম ফার্স্ট ব্র্যাকেট থাকবে। পুরো প্রোগ্রামের মধ্যে যেখানেই দেখবা যে এরকম ফার্স্ট ব্র্যাকেট, দ্যাট মিন্স প্যারেনথেসিস পাবা, সেটাই হচ্ছে ফাংশন, ঠিক আছে? ফাংশন, তাহলে মেইন ফাংশন এটা একটা ফাংশন। প্রিন্টএফ আর স্ক্যানএফ এই দুইটা কোন হেডার ফাইল আন্ডার কাজ করে, এই চারজন এখান থেকে শুরু করে এই চারজনই এরা কাজ করতেছে stdio.h এই হেডার ফাইল আন্ডার কাজ করে, এবং পাও sqrt এবং abs এরা কাজ করতেছে হচ্ছে math.h এই হেডার ফাইলের আন্ডারে, এবং strlen এবং cmp এরা দুজন কাজ করতেছে হচ্ছে আমাদের string.h। তাহলে এগুলো আবার কি বিষয়, এগুলোকে বলা হয় হেডার ফাইল। এগুলো কি ফাইল, হেডার ফাইল। অর্থাৎ এরা কিভাবে কাজ করবে, এই মেইন ফাংশন কিভাবে কাজ করবে সেই সমস্ত কথাগুলো বলে দেওয়া আছে, লিখিত আকারে বলে দেওয়া আছে এই হেডার ফাইলের মধ্যে। ক্লিয়ার? স্ক্যানএফ কিভাবে কাজ করবে সে কথাগুলো বলে দেওয়া আছে এই হেডার ফাইলের মধ্যে। গেটস কিভাবে কাজ করবে সে কথাগুলো বলে দেওয়া আছে এই হেডার ফাইলের মধ্যে।
মনে থাকবে? তাহলে হেডার ফাইলের মধ্যে বলে দেওয়া আছে। এই কারণেই আমরা প্রতিটা প্রোগ্রামের শুরুতেই এই যে #include stdio.h এই কথাটা লিখি। কারণ আমরা এই প্রোগ্রামের মধ্যে printf ব্যবহার করব, তারপরে scanf ব্যবহার করব। এটা দুইজন হচ্ছে ইনপুট এবং আউটপুট ফাংশন। সে কারণেই stdio.h এই কথাটা লিখতেই হবে মাস্ট। ঠিক আছে? আচ্ছা, এখন ফাংশন তাহলে কয় প্রকার? ফাংশন মূলত দুই প্রকার। কয় প্রকার? ফাংশন মূলত দুই প্রকার। কি কি? একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। কি ফাংশন? FUNC ফাংশন হচ্ছে মূলত দুই প্রকার। মূলত প্রধানত দুই প্রকার, আরো অনেকগুলো প্রকারের আছে। আচ্ছা, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, BUILT বিল্ট ইন ফাংশন, অথবা আমরা বলতে পারি লাইব্রেরি ফাংশন, লাইব্রেরি ফাংশন। আর একটা হচ্ছে কাস্টম ফাংশন, কাস্টম অথবা ডিফাইন্ড ইউজার ডিফাইন্ড ফাংশন, বিল্ট ইন ফাংশন অথবা কাস্টম ফাংশন বা ইউজার ডিফাইন্ড ফাংশন। তাহলে বিল্ট ইন ফাংশনগুলো কি? যে ফাংশনগুলো পূর্ব থেকেই কি করা আছে? পূর্ব থেকেই প্রোগ্রামের মধ্যে আছে। আর এটা ব্যবহারকারী মানে ব্যবহারকারী নিজে যেটা তৈরি করছে সেটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশন। আমি সহজ কথা একটা বলি, বাজার থেকে যদি আমরা কোনো একটা মোবাইল কিনি, মোবাইল কিনলে প্রথমেই শুরুতে ওই মোবাইলে কিছু কিছু অ্যাপস পাবা। যেমন কমন একটা অ্যাপস পাবা, মেসেজিং একটা অ্যাপস পাবা, তাই না? মেসেজিং পাবা, তারপর আর কি পাওয়া যাবে? কল দেওয়ার জন্য একটা অ্যাপস পাওয়া যাবে না? ফোন নামের একটা অ্যাপস আছে, আছে না? তারপরে ধরো ক্যালকুলেটর। এই যে আমরা অ্যাপস গুলো পাইলাম, এই অ্যাপস গুলো কিন্তু কেনার সময় শুরুতেই ছিল। বাট তুমি যদি কোন একটা গেম ব্যবহার করতে চাও, সাপোজ একটা ফ্রি ফায়ার গেমটাকে তুমি ইনস্টল দিবা, ঠিক আছে? তো এইটা কি তোমার আগে থেকে এখানে ছিল, না এটা প্লে স্টোর থেকে নিয়ে এসে তোমাকে নিজে ডাউনলোড করা লাগছে? বা তুমি একটা প্লে স্টোর থেকে ডাউনলোড করা হ্যাঁ লাগবে। প্লে স্টোর থেকে ডাউনলোড করা তারপরে লাগবে। ধরো পাবজি তুমি একটা ইনস্টল দিবা, অথবা তুমি মনে করো একটা লুডো একটা তুমি খেলবা, লুডোর জন্য একটা গেম দিচ্ছ, অথবা অন্য তুমি কোনো একটা সফটওয়্যার ইউজ করবো, তা সেই সফটওয়্যার গুলো কিন্তু ব্যবহারকারীর ইচ্ছা মতো সে কিন্তু দিচ্ছে, এক একজনের মোবাইলে এক এক রকম। তাহলে এগুলো হচ্ছে কাস্টম বা ইউজার ডিফাইন্ড। আর এই যে মেসেজিং, ফোন, ক্যালকুলেটর যেগুলো পাইছো, এগুলো হচ্ছে বিল্ট ইন। তাহলে বিল্ট ইন ফাংশন কোনগুলো? যেগুলো প্রিন্টএফ, স্ক্যানএফ, এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। ঠিক আছে? আর নিজেরা যদি আমরা কোনো ফাংশন তৈরি করি তাহলে সেটা হবে কাস্টম ফাংশন। এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে? এবার দেখি ফাংশনকে ঘোষণা আমরা কিভাবে করব। প্রথমে আমাদের থাকে হচ্ছে ফাংশন নেম, ফাংশন টাইপ, ফাংশন টাইপ থাকে। এই টাইপের পরে থাকে হচ্ছে ফাংশন নেম, ফাংশন নেম ফাংশনের নামটা কি হবে। এরপরে থাকে প্যারামিটার, কি থাকে? প্যারামিটার। এরপরে আমাদের এখানে থাকে ফাংশন বডি, ফাংশন বডি। এই বিষয়গুলো আমাদের থাকে। তাহলে আমরা দেখি, সরাসরি আমরা রান করে দেখি প্রোগ্রামের মধ্যে। এই যে আমরা এখানে পাইছি মেইন, এই যে মেইন কথাটা পাইছি, এই মেইন কথাটা হচ্ছে ফাংশন নেম, আর আইএনটি হচ্ছে ফাংশন টাইপ, অথবা এই আইএনটিটাকে আমরা আরেকটা কথা বলতে পারি, রিটার্ন টাইপও বলতে পারি। এই যে প্যারেনথেসিস পাইছি, প্যারেনথেসিসের মধ্যে এখানে কোনো প্যারামিটার নাই। আর এই যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে যে মানটা আমরা পাইছি, এর ভেতরে যা কিছু লিখবো সেটা হচ্ছে আমাদের ফাংশন বডি, নাকি ফাংশন বডি। ঠিক আছে? হ্যাঁ। তাহলে প্রিন্টএফ যদি আমরা কোনো একটা ফাংশন লিখি, প্রিন্টএফ যদি আমরা লিখতেছি প্রিন্টএফ, সেই প্রিন্টএফ এর মধ্যে আমাদের এইটাতে যে ব্যাপারটা আছে, এই ইনভার্টেড কমা থেকে শুরু করে এখানে, এরা হচ্ছে আমাদের প্যারামিটার। ঠিক আছে? প্রিন্টের মধ্যে কি রিসিভ করে? প্যারামিটার রিসিভ করে। এখানে আমাদের কোনো ফাংশন টাইপ নাই, ফাংশন বডি নাই, কোনো এক্সট্রা কোনো কাজ নাই। ঠিক আছে? আচ্ছা, ফাংশন তাহলে আমরা কেন ইউজ করব? কোথায় কোথায় ফাংশন ইউজ করব? ফাংশন ইউজ করতে হয় হচ্ছে যখন
বড় বড় কোনো একটা কাজ থাকে, একটা প্রোগ্রামের মধ্যে যদি অনেকগুলো কাজ থাকে, সেই কাজগুলোকে খন্ড খন্ড আকারে ব্যবহার করার জন্য আমরা ফাংশন ইউজ করতে পারি। বুঝতে পারছো কি? বড় কোনো প্রোগ্রামের মধ্যে আমরা কাজগুলোকে সহজ করার জন্য খন্ড খন্ড অংশে বিভক্ত করার জন্য আমরা কি ইউজ করি? ফাংশন ইউজ করি। সাপোজ আমি এখানে লিখতেছি প্রিন্টএফ, প্রিন্টএফ এর মধ্যে দিলাম যে আইসিটি। এই আইসিটি লেখাটাকে আমি 1 2 3 4 5 মেলাগুলো বাদ দিছি। এটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে আউটপুটে এতগুলো আইসিটি আমরা পাবো। এই যে 1 2 3 4 5 5 বারই আসছে। কিন্তু এই পুরোটাকে আমরা একটা সেট করে আলাদা করে আমরা রাখতে পারি। এটাকে আমি আলাদা করে একটা রাখলাম। তাহলে একটা ফাংশনকে ডিক্লেয়ার করলাম যে ভয়েড টাইপের একটা ফাংশন নেব। ভয়েড এখানে আমরা দিলাম ধরো আউটপুট নামে একটা বিষয় লিখলাম, লেখার পরে একটা ফাংশনকে ডিক্লেয়ার করব। ঠিক আছে? আচ্ছা, এই যে এরকম করে লিখলাম, এটাকে বলে ফাংশন প্রোটোটাইপ। এটাকে বলা হয় ফাংশন প্রোটোটাইপ। এই মেইন ফাংশনের বাইরে গিয়ে আমরা এখন বাইরে গিয়ে নিচে এসে আমরা এই ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করব। ভয়েড আউটপুট, আউটপুট এর ভেতরে আমরা এখন কাজটা করব। এখন কি আমাদের এই আইসিটি লেখাটাকে 5 বার দেখাবে? কি বলতে পারবা? আইসিটি লেখাতে কিন্তু আর 5 বার প্রিন্ট হবে না। কেন হবে না? কারণ আউটপুটের ফাংশনের মধ্যে আমরা এই কাজগুলো করে রাখছি, কিন্তু সেটাকে আমরা এখনো মেইন ফাংশনের মধ্যে কোথাও ব্যবহার করি নাই। তো যদি রান করি, রান করলে আউটপুটে কিছুই পাবো না, এই যে একদম ফাঁকা। কেন ফাঁকা? কারণ এই আউটপুট ফাংশনটাকে ওখানে মেইন এখন পর্যন্ত আমরা ব্যবহার করি নাই। তাহলে কেমনে ব্যবহার করব? তাহলে যদি আমরা এখানে লিখি যে আউটপুট, আউটপুট লিখে আমরা এটাকে দিলাম, মানে ব্যবহার করলাম। এখন যদি আমরা রান করি তাহলে কিন্তু আমাদের আইসিটি লেখাটা 5 বার আসবে। তো এখন বিষয়টা হচ্ছে কি, এই যে এই পাশে যেটা লিখছি, এটা হচ্ছে আমাদের প্রোটোটাইপ। এটা কি? প্রোটোটাইপ। আর এইখানে যেটা ইউজ করলাম সেটা হচ্ছে ফাংশন কলিং, ফাংশন কলিং। ঠিক আছে? আমরা ফাংশনকে, আর এটা যেটা পাইছি এটা হচ্ছে আমাদের ফাংশনের ডেসক্রিপশন, ফাংশনের বর্ণনা। ডেসক্রিপশন। জুম তো আবার কাটা যাবে। আজকে শান্তি পেলাম না আমরা। টাইম ওভার। আর 9 মিনিট আর 8 মিনিট চলবে। আচ্ছা স্যার 5 মিনিটের ভিতরে শেষ দেন। আচ্ছা, আজকে আমরা এই অল্প করে শেষ দিয়ে নেক্সট দিন আমরা একটা সলিউশন বের করে তারপর থেকে করবো নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে যদি আবার আমরা আউটপুট ফাংশনটাকে কল দেই, তাহলে 2 বার কল দিলাম। আমাদের এই আইসিটি লেখাটা কিন্তু আমাদের সেকেন্ড টাইম বারবার 5 বার আবার লেখা লাগতেছে না। এখন যদি আমরা রান করি, রান করলে এই দেখো আইসিটি লেখাটা প্রথম 5 বার প্রিন্ট হয়েছে, আবার 5 বার প্রিন্ট হয়েছে, 5 5 মোট 10 বার প্রিন্ট হয়েছে। 10। ঠিক আছে? এটাকে সেপারেট করার জন্য আমরা এইখানে একটা কাজ করতে পারি। প্রিন্টএফ, এখানে আমরা দিচ্ছি সেপারেটর, সেপারেটর সেপারেটর নিউ লাইন। আমরা একটু সেপারেট করতে চাচ্ছি। হুম, সেপারেটর হ্যাঁ এমনি লিখলাম। স্যার আর হবে সে। ও ও আচ্ছা। তাই তো আসে। এখানে যা লিখে দেবো তাই আসবে, এটা আর আসলে কিছু নয়। এটা দিলাম কি কারণে? এই যে আইসিটি, প্রথম আইসিটি, এটা প্রথমবার কল দিছি এই আউটপুটের জন্য, মাঝখানে সেপারেটর কথাটা আমাদের এটা প্রিন্ট হয়েছে, এরপরে আমরা আবার কল দিচ্ছি সেদিন আবার প্রিন্ট হয়েছে। ঠিক আছে? এই ফাংশনকে 2 বার কল দিছি আমরা। এটাকে যদি আমি আবার কল দেই তাহলে আমার কাজ করবি। এই যে প্রথমে একবার আইসিটি প্রিন্ট হয়েছে 5টা, তারপরে সেপারেটর দিছি, তারপর আবার আইসিটি প্রিন্ট হয়েছে, আবার সেপারেটর দিছি, আবার আইসিটি প্রিন্ট হয়েছে। তাহলে এখানে ঘটনাটা কি ঘটলো? আমাদের যখন আউটপুট ফাংশনটা কল হবে শুধুমাত্র তখনই এটা কি করবে? কাজ করবে। ঠিক আছে? যখনই কি করব?
আমরা আউটপুট ফাংশনটাকে কল দেব, তখন এই যে 15 নম্বর লাইনে আসে এই কাজগুলো কমপ্লিট করবে, করার পরে এই এই সেপারেটরটা কল হয়েছে, তারপর আবার আউটপুটকে আমরা কল দিছি, সে কি করছে আবার এখানে আসছে। মানে এই যে একবার আমরা কাজ করে রেডি করে রেখে দিছি, সেই জিনিসটাকে আমরা বারবার কল দিতে পারছি। এটা হচ্ছে ফাংশনের মূল সুবিধা। কথা বুঝতে পারছো? ফাংশনের জি মূল সুবিধা হচ্ছে এটা। তো আমাদের এই হচ্ছে আইসিটিতে মেইনলি ফাংশন বেশি ব্যবহার করা হয় পাও ফাংশন। কোন ফাংশন? পাও। হুম, ফাংশন যেটা বেশি ইউজ করা হয়। আমি শর্টকাটে আসি। একটা হচ্ছে পাও ফাংশন, এই যে পাও, পি ও ডাব্লিউ, পাও। আচ্ছা, math.h এর মধ্যে, math.h এর মধ্যে এই যে পাও ফাংশন একটা কল হয়, sqrt, sqrt একটা ফাংশন ইউজ করা হয়, abs, এই তিনটা ফাংশনের বেশি ব্যবহৃত হয় আমাদের math.h এ। পাও ফাংশনটা দুইটা প্যারামিটার রিসিভ করে, একটা হচ্ছে আমাদের বেস এবং আরেকটা হচ্ছে পাওয়ার ভ্যালু। অর্থাৎ পাও, এই পাওয়ের মধ্যে যদি আমি লিখি 2,3, তাহলে এই 2টাও হচ্ছে আমাদের বেস বুঝাবে, আর 3টা বুঝাবে পাওয়ার। এটা মানো 2 টু দি পাওয়ার 3, একই কথা। তাহলে পাওয়ার মধ্যে যদি আমি লিখি যে 4,6, তার মানে বুঝাবে যে 4 টু দি পাওয়ার 6। ঠিক আছে? আর এসকিউআরটি এটা একটা প্যারামিটার রিসিভ করে। আমি শর্টকাটে যাচ্ছি, আজকের সময় নাই, নেক্সট দিন এই ফাংশন নিয়ে আরো বিস্তারিত ডিটেইলস আলোচনা করবো আমি, কারণ কিছুক্ষণের মধ্যে আমার জুমটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে? আর আজকে আর বেশি বাড়াতে চাচ্ছি না। এটার মধ্যে ধরো আমি একটা মান দিলাম 16, এটা বলতে বোঝায় √16, তার মানে আমরা এখানে পাবো 4। আর এবি এর যেটা, এটার মধ্যে আমরা যদি কোনো একটা মান দেই, সেই মানটা ধনাত্মক দিই আর ঋণাত্মক দিই না কেন, সেটা সবসময় একটা পজিটিভ মান রিটার্ন করবে। অর্থাৎ আমি দিলাম যে এবিএস, এটার মধ্যে দিচ্ছে -5, আউটপুটে দেখাবে শুধু 5। বুঝতে পারছো? এটার মধ্যে যদি আমি +5ও দেই, জি স্যার। এবিএস এর মধ্যে যদি আমি +5ও দেই, তবু আউটপুট আমরা শুধু 5 পাবো। ওকে। দেখতে পাবো। এটা হচ্ছে ফাংশনের বেশি ব্যবহৃত হয় তোমাদের এই হচ্ছে আইসিটিতে। আর আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে স্ট্রিং এর ক্ষেত্রে আছে। আচ্ছা, ফাংশনের এই ডিটেইলস গুলো আমরা নেক্সট দিন শিখবো। ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। আচ্ছা, কারণ আজকে সময় স্বল্পতার কারণে আর বেশি কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না।